সপ্তাহখানেক আগে এক ঘোষণায় বিশ্ববাসীকে চমকে দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। হঠাৎ করে ঘোষণা দিয়ে বসেন তার দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এতে হকচকিয়ে বসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী নেতানিয়াহু কড়া প্রতিক্রিয়ায় বলেন, ফ্রান্সের স্বীকৃতি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে। আর এটিকে বেপরোয়া বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়ে বসেন তার দেশও সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। জানিয়ে বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। অনেকটা স্তব্ধ হয়ে যায় ইসরায়েল, কারণ তাদের পায়ের তলা থেকে মাটি সরে যেতে শুরু করেছে। এই অবস্থার মধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার দেশ। এই দেশগুলো হঠাৎ কেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায়? বিশ্লেষকদের মতে, এই দেশগুলো যে ন্যায্যতার ভিত্তিতে বা মানবিক কারণে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে তা কিন্তু নয়, বরং স্বীকৃতি দিচ্ছে ক্ষোভের বশে। কারণ শুল্ক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দেশগুলোর বৈরী সম্পর্ক চলছে। আবার যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল যেহেতু যুক্তরাষ্ট্রকে সরাসরি চপেটাঘাত করতে পারছে না, তাই ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার হুমকি দিচ্ছে তারা। এটা অনেকটা ঝিঁকে মেরে বউকে বোঝানোর মতো অবস্থা। তবে শেষ পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে কিনা সময় বলে দেবে। সর্বশেষ তথ্য মতে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে বিশ্বের 147টি দেশ। গত বছর স্বীকৃতি দেয় আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন। তবে প্রশ্ন হচ্ছে, এত রাষ্ট্রের স্বীকৃতির পরও কি ফিলিস্তিনিদের মুক্তি মিলেছে? ভবিষ্যতেও কি মিলবে মুক্তি? এসব প্রশ্নের উত্তর পেতে পারলে দিতে হবে বহু পথ, অপেক্ষা করতে হবে কাঙ্ক্ষিত সময়ে। এবার দেখা যাক ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চেয়ে কে কি বলেছেন, আর পাল্টা প্রতিক্রিয়া কি এসেছে। দ্য ইকোনমিস্টের তথ্য মতে, গত 24 জুলাই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এই ঘোষণা অপ্রত্যাশিত মনে হলেও এটি তার বেশ কয়েক মাসের সুচিন্তিত একটি সিদ্ধান্ত, এবং এর পেছনে রয়েছে সুনির্দিষ্ট কিছু কারণ। ফ্রান্স ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্যের ন্যায় ও স্থায়ী শান্তির পক্ষে। ম্যাক্রো নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর পোস্টে এই অঙ্গীকারের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের ন্যায়সঙ্গত ও টেকসই শান্তির প্রতি ফ্রান্সের ঐতিহাসিক অঙ্গীকারের ধারাবাহিকতায় আমি সিদ্ধান্ত নিয়েছি, জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। শান্তি সম্ভব। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ফ্রান্স এই দীর্ঘদিনের প্রতিশ্রুতির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। G7 দেশগুলোর মধ্যে ফ্রান্সই প্রথম ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে, যা আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক দৃষ্টান্ত স্থাপন করবে। পাশাপাশি ফ্রান্সের এই সিদ্ধান্ত G7 এর অন্যান্য দেশকেও একই পথে হাঁটতে উৎসাহিত করতে পারে। গাজায় চলমান ব্যাপক মানবিক সংকট এবং ইসরায়েলের অব্যাহত বোমা হামলা প্যারিসে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলেছে। গত এপ্রিলে মিশরের গাজা সীমান্তের কাছে ত্রাণকর্মী ও চিকিৎসকদের সঙ্গে ম্যাক্রোর আলাপ তাকে গভীরভাবে প্রভাবিত করে। ফরাসি কূটনৈতিকেরা মনে করেন, এই মুহূর্তে ফিলিস্তিন ইস্যুতে নতুন গতি তৈরি করার এবং কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধানের একটি সুযোগ এসেছে। তারা বলছেন, তারা সেই ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছেন যারা সংলাপ এবং শান্তি বেছে নিয়েছেন, যারা হামাসের মতো যুদ্ধ ও সন্ত্রাসবাদ বেছে নেননি। এর মাধ্যমে ফরাসিরা বিশ্বাসযোগ্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ গঠনে সহায়তা করতে চান। ম্যাক্রোর এই সিদ্ধান্তের পেছনে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিও কাজ করেছে। 2023 সালের 7 অক্টোবরে ইসরায়েলের সন্ত্রাসী হামলার জন্য গত 10 জন নিন্দা জানিয়েছেন আব্বাস। তিনি হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানান এবং তার ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সংস্কারের প্রতিশ্রুতি দেন। আব্বাসের এই প্রতিশ্রুতি ম্যাক্রোর সিদ্ধান্তকে প্রভাবিত করেছে এবং ফ্রান্স মনে করে তাদের এই পদক্ষেপ একটি সংস্কার করা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আরো শক্তিশালী ও বিশ্বাসযোগ্য করতে সাহায্য করবে। যদিও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কিছু অংশ এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে, তবে ফ্রান্স এই প্রতিক্রিয়াগুলো বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই পদক্ষেপকে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা এবং ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলে অভিহিত করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এটিকে বেপরোয়া বলে মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই বিষয়ে কিছুটা শিথিল মনোভাব দেখিয়েছেন। তিনি বলেন, ম্যাক্রো যা
বলেন তাতে বেশি কিছু যায় আসে না। ফরাসি কূটনৈতিকেরা মনে করেন এই পদক্ষেপ ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে। ফরাসি থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট মন্টেলের মিশেল ডুক্লোস মনে করেন মাকো বরাবরই ফরাসি ঐতিহ্য অনুসারে আরবপন্থী কূটনীতি অনুসরণ করেন। এই স্বীকৃতি দিয়ে তিনি G7 এর অন্যান্য সদস্যদের পাশে পেতে চান। সৌদি আরবের সহায়তা অর্জনের চেষ্টা করছেন যাতে হামাসকে নিরস্ত্র করে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সমর্থন দেওয়া যায়, যা পিএকে বিশ্বাসযোগ্য করতে সাহায্য করবে। সামগ্রিকভাবে মাকোর এই সিদ্ধান্ত ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক ঐতিহ্য, গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের প্রতিশ্রুতি এবং মধ্যপ্রাচ্যে একটি নতুন কূটনৈতিক গতি তৈরির আকাঙ্ক্ষার ফল। এটি আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে চাপ আরও জোরালো করবে বলেও আশা করা হচ্ছে। তবে সবকিছুর পরেও প্রশ্ন থেকে যায়, গাজায় ইসরায়েলের আগ্রাসন কি বন্ধ হবে? আনাদোলু এজেন্সির তথ্য মতে ইসরায়েল যদি গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় থামাতে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। এমন ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গত মঙ্গলবার জরুরি মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্টারমার। গাজা পরিস্থিতি নিয়ে ডাকা ওই বৈঠকে অংশ নেন ব্রিটেনের শীর্ষ মন্ত্রীরা। বৈঠকের আগে দেশটির পার্লামেন্টের 2 শতাধিক আইন প্রণেতা প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি দেন, যেখানে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়। স্টারমার বলেন, আমি স্পষ্ট করে বলছি, যদি ইসরায়েল গাজায় ভয়াবহ পরিস্থিতি থামাতে কার্যকর পদক্ষেপ না নেয়, যুদ্ধবিরতিতে রাজি না হয় এবং স্থায়ী শান্তি ও 2 রাষ্ট্রভিত্তিক সমাধানে অঙ্গীকার না করে, তাহলে সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। স্টারমার বলেন, আমি শুরু থেকেই বলে আসছি, যুক্তরাজ্য একটি যথার্থ শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়েছে তাতে 2 রাষ্ট্রভিত্তিক সমাধান মারাত্মক হুমকির মুখে পড়েছে। তাই এখনই সময় এই স্বীকৃতি দেওয়ার। তিনি বলেন, যুক্তরাজ্য ইসরায়েলের কাছ থেকে বেশ কিছু মূল শর্ত পূরণ দেখতে চায়। এর মধ্যে রয়েছে জাতিসংঘকে গাজায় পুনরায় মানবিক সহায়তা সরবরাহের অনুমতি দেওয়া, পশ্চিম তীরে নতুন করে কোনো অঞ্চল দখল না করার বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি এবং একটি টেকসই শান্তি চুক্তি নিয়ে আলোচনায় বসার দৃঢ় সদিচ্ছা প্রদর্শন। স্টারমার বলেন, আমরা চাই ইসরায়েল এই সংকট নিরসনে এমন পদক্ষেপ গ্রহণ করুক যা বাস্তব এবং পরিমাপযোগ্য। এটি শুধু গাজায় যুদ্ধ থামানোর প্রশ্ন নয়, এটি ভবিষ্যতের জন্য একটি টেকসই শান্তির পথ তৈরির বিষয়। তবে তিনি শুধু ইসরায়েল নয়, হামাসের প্রতিও কঠোর অবস্থান জানান। বলেন, হামাসকে অবিলম্বে সব জীবনকে মুক্তি দিতে হবে, যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে, অস্ত্র নামিয়ে রাখতে হবে এবং বুঝে নিতে হবে যে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থায় তাদের কোনো ভূমিকা থাকবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন যে দ্বিরাষ্ট্রীয় সমাধানই অঞ্চলটিতে শান্তির একমাত্র গ্রহণযোগ্য উপায়। সেই লক্ষ্যে যুক্তরাজ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাবে বলেও জানান তিনি। তিনি বলেন, আমরা যদি সত্যিকারের শান্তি চাই, তাহলে আমাদের স্পষ্ট বার্তা দিতে হবে, ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন আর প্রতিশ্রুতি কেবল শব্দে সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাজ্য সেই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত। তবে যুক্তরাজ্যের পদক্ষেপ নিয়েও আপত্তি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে বিষয়টি ওঠেনি। ট্রাম্প বলেন, আপনি যুক্তি দিতে পারেন যে এতে হামাসকে পুরস্কৃত করা হচ্ছে। আমি মনে করি না তাদের পুরস্কৃত করা উচিত। সত্যি বলতে আমি সেই দলে নেই। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চলেছে কানাডাও। স্থানীয় সময় গতকাল বুধবার দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে 2 রাষ্ট্রভিত্তিক সমাধান পাওয়ার যে আশা কানাডা করেছিল তা এখন আর সম্ভব নয়। 2025 সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। প্রধানমন্ত্রী কার্নি অবশ্য বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার এই সিদ্ধান্ত নির্ভর করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সংস্কার প্রতিশ্রুতি এবং 2026 সালে সাধারণ নির্বাচন আয়োজনের উপর। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যৎ ফিলিস্তিনে হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে এই শর্তকে অনেকেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার একটি উপাদান হিসেবে দেখছেন। আগামী দিনে ফিলিস্তিনের রাজনীতিতে হামাসের কোনো ভূমিকা থাকবে না। ইঙ্গিত করে কার্নি বলেন, 2 রাষ্ট্রভিত্তিক সমাধান রক্ষা করতে হলে আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে যারা সহিংসতা বা সন্ত্রাস নয়, শান্তি পথ বেছে নেয়। পরে এক বিবৃতিতে তিনি বলেন,
হামাসকে অবশ্যই অস্ত্র ছাড়তে হবে এবং ফিলিস্তিনের ভবিষ্যৎ শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না। কানাডা সবসময় ইসরায়েলের মধ্যপ্রাচ্যে স্বাধীন রাষ্ট্র হিসেবে শান্তি ও নিরাপত্তার সঙ্গে টিকে থাকাকে দৃঢ়ভাবে সমর্থন করবে। তবে এসব স্বীকৃতি গাজার চলমান যুদ্ধ কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি সম্প্রসারণের উপর কতটা প্রভাব ফেলবে তা এখনো স্পষ্ট নয়। আর এই দুই অঞ্চল নিয়ে গঠিত হওয়ার কথা একটি পূর্ণাঙ্গ ফিলিস্তিন রাষ্ট্রের। অন্যদিকে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এই স্বীকৃতি প্রদানের উদ্যোগ প্রত্যাখ্যান করেছে। শুরু থেকে ইসরায়েলের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। যদিও জাতিসংঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের এই ঘনিষ্ঠ মিত্র। 2023 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী গাজায় 60,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং অঞ্চলটিকে প্রায় ধ্বংস